বন্ধুরা, আমি ডক্টর পুষ্পেন্দু সরকার। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি ক্রনিক রেস্ট্রিক্টেড মুভমেন্টের একটি পার্ট অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে এবং তার রিলেটেড যে হোমিওপ্যাথিক মেডিসিন সেই মেডিসিন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি ক্রনিক রেস্ট্রিক্টেড মুভমেন্টেরই আরেকটি পার্ট টেনিস এলবো সম্বন্ধে আলোচনা করব। টেনিস এলবো এই নামটি থেকেই এই রোগটার কিছুটা পরিচয় পাওয়া যায়। অর্থাৎ এখানে যে এলবো কথাটি উল্লেখ হয়েছে, এলবো মানে হচ্ছে কনুই। আমাদের যে এলবো জয়েন্ট আছে সেটাকে কনুই বলা হয় বাংলায়। তো এই এলবো জয়েন্টের সমস্যা যেহেতু, সেই জন্যই এই রোগটার নাম হয়েছে টেনিস এলবো। আর টেনিস কথাটি এসছে এই যে টেনিস এলবো যে সমস্যাটা, যে রোগটা, এই রোগটা প্রধানত টেনিস প্লেয়ারদের ক্ষেত্রেই সব থেকে বেশি দেখা যায়, যার জন্য এই রোগটির নাম হয়েছে টেনিস এলবো। কিন্তু অ্যাকচুয়ালি রোগটা কি বা কি সমস্যা হয় এর ক্ষেত্রে, সেটা অবশ্যই আমরা জানবো। তবে তার আগে যেটা জানতে হবে যে আমাদের এই এলবো জয়েন্টে কি কি হাড় রয়েছে এবং সেই হাড়গুলো সম্বন্ধে আগে আমাদের একটু জানতে হবে। যেমন আমাদের এলবো জয়েন্টের ওপরে আমাদের এই যে জয়েন্টটা, এটা হচ্ছে এলবো জয়েন্ট। আর এই এলবো জয়েন্টের ওপরে যে পোর্শনটা, যে আর্ম রয়েছে, এই আর্মে যে হাড়টি রয়েছে সেটাকে বলা হয় হিউমেরাস। আর এই জয়েন্টের নিচে এই এলবো জয়েন্ট থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত দুটি হাড় রয়েছে। সেই দুটি হাড়ের একটি হলো রেডিয়াস আর অপরটি হলো আলনা। তাহলে এই এলবো যে জয়েন্টটি, এই এলবো জয়েন্টটি তৈরি হচ্ছে প্রধানত তিনটি হাড়ের সমন্বয়। কি কি? ওপরে রয়েছে হিউমেরাস আর নিচে রেডিয়াস এন্ড আলনা। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, দেখুন ওখানে দেখানো হচ্ছে যে হিউমেরাস, রেডিয়াস আর আলনা এই তিনটে হাড়ের সমন্বয়ে এই এলবো জয়েন্ট তৈরি হচ্ছে। এবারে এই এলবো জয়েন্টে যে আমাদের হিউমেরাস আছে, অর্থাৎ ওপরের যে হাড়টি রয়েছে হিউমেরাস, এই হিউমেরাসের ল্যাটেরাল এপিকন্ডাইল, দেখুন ছবিতে দেখা যাচ্ছে হিউমেরাসের নিচের দিকে দু সাইডে দুটো উঁচু পার্ট রয়েছে, দু সাইডে দুটো এলিভেটেড পার্ট রয়েছে। এই এলিভেটেড পার্টের যেটি সাইডের দিকে অর্থাৎ ল্যাটেরাল সাইডে রয়েছে সেটি হলো ল্যাটেরাল এপিকন্ডাইল, এবং এই ল্যাটেরাল এপিকন্ডাইলের সঙ্গে একটি টেন্ডন যুক্ত হয়েছে। এই টেন্ডনটির নাম হচ্ছে এক্সটেন্সর কার্পাই রেডিয়ালিস ব্রেভিস। দেখুন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে এই টেন্ডনটিকে দেখানো হয়েছে এক্সটেন্সর কার্পাই রেডিয়ালিস ব্রেভিস। এই যে টেন্ডনটি, এই টেন্ডনটি ফোর আর্মের একটি মাসেলকে এই হিউমেরাসের সাথে, হিউমেরাসের ল্যাটেরাল এপিকন্ডাইলের সঙ্গে যুক্ত করছে। এবারে টেনিস এলবো, আগে বললাম যে টেনিস এলবো প্রধানত টেনিস প্লেয়ারদের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু তার মানে এই নয় যে টেনিস এলবো শুধুমাত্র টেনিস প্লেয়ারদের ক্ষেত্রেই দেখা যায়। টেনিস এলবো হয় কেন? প্রথম কথা হচ্ছে যে সমস্ত লোকেদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে কবজির কাজ অনেক বেশি করতে হয় এবং সেটা অনেকটা স্ট্রেংথ দিয়ে করতে হয়। অর্থাৎ কবজির কাজ বলতে কিরকম? কবজির মুভমেন্ট, যেমন আমাদের এই যে কবজিটাকে বিভিন্ন দিকে বারবার ঘোরাতে হচ্ছে এবং সেটা স্ট্রেংথ দিয়ে ঘোরাতে হচ্ছে। এই ধরনের কাজ যাদের ক্ষেত্রে করতে হয় তাদের ক্ষেত্রে এই টেনিস এলবো হতে পারে। যেমন কাদের ক্ষেত্রে হতে পারে? যারা কাঠুরে আছে, কাঠ কাটছেন তাদের ক্ষেত্রে হতে পারে। যারা মাংসের দোকানে কাজ করছেন তাদের ক্ষেত্রে হতে পারে। যারা রোজ সেলাইয়ের কাজ করেন তাদেরও হতে পারে। অথবা যারা বাড়িতে রান্না করছেন, মহিলারা যারা বাড়িতে রান্না করেন প্রতিদিনই, তাদের ক্ষেত্রেও এই টেনিস এলবো দেখা যেতে। এছাড়া যারা রঙের কাজ করেন বা যারা সেলাইয়ের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু টেনিস এলবো সমস্যা দেখা দেয়। তো কি হয়, বারবার এই যে আমাদের রিস্ট জয়েন্ট, এই রিস্ট জয়েন্টটাকে বারবার মুভমেন্টের জন্য আমাদের ফোর আর্ম, এইটাকে বলা হয় ফোর আর্ম, এই কনুই থেকে রিস্ট জয়েন্ট পর্যন্ত এটাকে ফোর আর্ম বলা হয়। এই ফোর আর্মের যে মাসেল আছে, সেই মাসেলে বারবার স্ট্রেংথ পড়ার জন্য আমাদের মাসেলের সঙ্গে যে টেন্ডনটা আলটিমেটলি হিউমেরাসের সাথে যুক্ত হয়, সেই টেন্ডনে বারবার টান পড়ে। এইভাবে বারবার বারবার একইভাবে রিপিটেডলি এইরকম কাজ করে যেতে যেতে দীর্ঘদিন পরে দেখা যায় যে এই টেন্ডনের কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে।
এবং ইনিশিয়ালি প্রথম দিকে হালকা হালকা ব্যথা এবং সামান্য যন্ত্রণা হয়, কিন্তু সেই সময় টেন্ডনে সেরকম টিয়ার বা অন্য কোনো রকম সমস্যা খুব একটা থাকে না। কিন্তু যত দিন যেতে থাকে এইভাবে ক্রমাগত কাজ করে যেতে থাকলে আলটিমেটলি কি হয়, যে জায়গাটায় হিউমেরাসের ল্যাটারাল এপিকন্ডাইলের যে জায়গাটায় এই টেন্ডনটি যুক্ত হয়, যার নাম আমি আগেই বললাম এক্সটেন্সর কার্পাই রেডিয়ালিস ব্রেভিস, এই যে টেন্ডনটি যুক্ত হয় এই টেন্ডনটিতে আস্তে আস্তে চিড় ধরতে, এই টেন্ডনটি আস্তে আস্তে টিয়ার হতে থাকে, ছিঁড়ে যেতে থাকে। এবং যখনই সামান্যতম টিয়ার অ্যাপিয়ার করে টেন্ডনে, দেখুন আপনাদের ছবিতে দেখানো হচ্ছে যে এই টেন্ডনের একদম শেষ প্রান্তে যেখানে হাড়ের সাথে যুক্ত হয়েছে সেইখানে সামান্য একটা টিয়ার দেখা গেছে। এই টিয়ারটা যখনই অ্যাপিয়ার করে তখনই আমরা কোনো ভারী জিনিস চাকাতে গেলে বা যখন এই কবজির ওপর জোর দিয়ে যখন কোনো কাজ করতে যাই বা কবজিটাকে যখন ঘোরাতে যাই, সেই সময় আমাদের এই কুনিয়ে ভীষণ যন্ত্রণা হয় এবং তার সঙ্গে সব সময়ের জন্যই প্রায় একটা ব্যথা থেকেই যায়। আমরা অনেক সময় ভাবি যে হাত দিয়ে চেপে চেপে দেখি জায়গাটা যে কোথায় কোন জায়গাটায় ব্যথা, দেখলে মনে হয় যেন এটা ঠিক আমাদের হাড়ের ব্যথা, কিন্তু অ্যাকচুয়ালি হাড়ের ব্যথা হয় না। ওটা হাড়ের সাথে যেহেতু ওই টেন্ডনটা যুক্ত হচ্ছে এবং ঠিক জয়েন্টের কাছেই যে খানটায় এই টেন্ডনটি যুক্ত হচ্ছে সেই জায়গাটাতেই টেন্ডনটা টিয়ার হয়। সেই জন্য আমাদের বাইরে থেকে যখন আমরা হাত দিয়ে দেখি ঠিক মনে হয় যেন এই ব্যথাটা হাড়েরই ব্যথা, কিন্তু অ্যাকচুয়ালি এটা হাড়ের ব্যথা হয় না, এটা এই টেন্ডনের টিয়ারের জন্যই ব্যথাটা হয়। এবং এটা ভীষণ কষ্ট দেয়, যখনই কোনো কিছু কাজ করতে যাওয়া হয় বা ভারী কিছু তুলতে যাওয়া হয় তখনই ভীষণ যন্ত্রণা হয়। এই টেনিস এলবো কোন বয়সে সব থেকে বেশি দেখা যায়? টেনিস এলবো দেখা যায় 30 থেকে 50 বছর বয়সের মধ্যে সব থেকে বেশি। তবে যে কোনো বয়সেই এই টেনিস এলবো হতে পারে যদি তাদের ক্ষেত্রে এক্সাইটিং ফ্যাক্টর, অর্থাৎ এই যে কাজকর্মগুলোর কথা আমি বললাম, যে ধরনের জীবিকার কথা আমি বললাম, এই জীবিকাগুলো যদি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে যে কোনো বয়সেই এই টেনিস এলবো দেখা যেতেই পারে। কি করে ডায়াগনোসিস করা যাবে এটা টেনিস এলবো হয়েছে কি অস্টিও আর্থ্রাইটিস হয়েছে কি কোনো নার্ভের কম্প্রেশন হচ্ছে কি হচ্ছে, কোন সমস্যার জন্য হচ্ছে? ঘাড়ের সমস্যার জন্য অনেক সময় এলবো জয়েন্টে পেন হতে পারে। তাহলে কি করে ডায়াগনোসিস করা হবে? ডায়াগনোসিস করতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটি এক্স-রে। আমাদের এই যে এলবো জয়েন্ট আছে, এই এলবো জয়েন্টের একটি এক্স-রে, সেই এক্স-রে থেকে হাড়ের যদি কোনো রকম পরিবর্তন এসে থাকে, অর্থাৎ যদি কোনো রকম অস্টিও আর্থ্রাইটিস এসে থাকে তাহলে সেটি ধরা পড়বে। আর দ্বিতীয় যেটি প্রয়োজন সেটি হচ্ছে ইউএসজি। ইউএসজি করলে কি হবে? এই ইউএসজির ফলে ওই জয়েন্টের এরিয়াতে যে সমস্ত সফট টিস্যু আছে এবং টেন্ডন আছে, সেই টেন্ডনের যদি কোনো রকম সমস্যা থাকে, অর্থাৎ টেন্ডনে যদি কোনো টিয়ার থাকে বা মাসেলে কোনো যদি কোনো টিয়ার থাকে, তো এই ধরনের সমস্যাগুলো ইউএসজি করলে সেখানে ধরা পড়বে। আর তৃতীয় যে টেস্টটি প্রয়োজন সেটি হচ্ছে এমআরআই। এমআরআই করলে কি হবে? সফট টিস্যুর সমস্যা ধরা পড়বে, সঙ্গে ঘাড়ের ক্ষেত্রে অনেক সময় ঘাড়ের সমস্যার জন্য দেখা যায় যে হাতে কোণে পেন হয়, সেটা ঘাড়ে যদি নার্ভের কোনো কম্প্রেশন হয় সেখানেও তার জন্য রেডিয়েটিং পেন আমরা কোণে অনেক সময় ফিল করতে পারি। তাহলে এক্ষেত্রে ঘাড়ের সমস্যার ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আর চতুর্থ যেটি প্রয়োজন সেটি হচ্ছে ইএমজি। ইএমজি করলে জানা যায় যে যদি কোনো এর ক্ষেত্রেই, যদি ওই জয়েন্টের ক্ষেত্রে যদি কোনো নার্ভের কম্প্রেশন হয়ে থাকে, নার্ভের উপর যদি কোনো প্রেসার পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রেও পার্টিকুলার ওই জায়গাতেই পেন হতে পারে। তো এই সমস্ত কজগুলো আমাদেরকে এক্সক্লুড করতে হবে, জানতে হবে যে কি কারণে হচ্ছে। যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি টেন্ডনে কোনো টিয়ার অ্যাপিয়ার করেছে, তাহলে সেটাকে আমরা টেনিস এলবো বলেই ডায়াগনোসিস করব। টেনিস এলবোর ক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট হতে পারে? প্রথম কথায় যেটা সব থেকে প্রয়োজন, সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো অ্যাবসলিউট রেস্ট। যখনই দেখা যাবে যে টেনিস এলবো অ্যাপিয়ার করেছে, অর্থাৎ টেনিস এলবো ডায়াগনোসিস হয়েছে, তখন থেকেই মনে রাখবেন ওই জয়েন্টের ক্ষেত্রে, ওই হাতের ক্ষেত্রে, যে হাতে এই সমস্যা হবে সেই হাতে সম্পূর্ণভাবে রেস্ট দিতে হবে। কোনো রকম ভারী কিছু চাপানো যাবে না, কোনো এমন কোনো কাজ করা যাবে না, হাতের মুভমেন্ট সেইভাবে করা যাবে না যার ফলে পুনরায় ওই টেন্ডনে
সমস্যা তৈরি হয়। তাহলে প্রথম কথাই হচ্ছে রেস্ট, ওই পার্টের, ওই অ্যাফেক্টেড পার্টের, ওই হাতের অ্যাবসলিউট রেস্ট দিতে হবে। আর তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেডিসিনাল ট্রিটমেন্ট, অর্থাৎ কি ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করবেন। হোমিওপ্যাথির ক্ষেত্রে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ মেডিসিন এই ধরনের টেনিস এলবোর ক্ষেত্রে, সেটি হলো থুজা অক্সিডেন্টালিস 200 দিনে 2 বার করে 2 দিন খাবেন। যদি সেটা লিকুইডে হয়, অর্থাৎ লিকুইডে যদি আপনি মেডিসিন নেন, তাহলে সে লিকুইড হলে 4 থেকে 5 ফোঁটা করে দিনে 2 বার করে 2 দিন খাবেন। আর যদি গ্লোবিউলস ফর্মে থাকে তাহলে 4টে থেকে 6টা গ্লোবিউলস দিনে 2 বার করে 2 দিন খাবেন। আর এর সঙ্গে কি ওষুধ খেতে হবে? এর সঙ্গে আপনাকে খেতে হবে নিহিলিনাম 200। নিহিলিনাম 200 দিনে 2 বার করে 3 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। তাহলে কি বললাম? থুজা 200 দিনে 2 বার করে 2 দিন, সঙ্গে নিহিলিনাম 200 দিনে 2 বার করে টানা 3 সপ্তাহ কন্টিনিউ করতে হবে। যদি দেখেন তারপরে সমস্যা রয়েছে, তাহলে এই নিহিলিনাম 200 আরও 1 থেকে 2 সপ্তাহ কন্টিনিউ করতে হবে, এবং দেখবেন যে ধীরে ধীরে সমস্ত সমস্যা, যে ব্যথা, সেই ব্যথা অনেক কমে গেছে, আগে থেকে হাত অনেক ভালো মুভমেন্ট করতে পারছেন। এবং মনে রাখবেন, যতক্ষণ না এই ব্যথা প্রায় ভালো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাতের কোনো রকম ভারী কাজ কিছু করা যাবে না। এবং যদি দেখেন যে পরেও কোনো রকম সমস্যা থেকে যাচ্ছে, সমস্যাটা পুরোপুরি ভালো হচ্ছে না, তাহলে তার জন্য আমার কাছে আপনারা লিখে পাঠাতে পারেন কমেন্ট বক্সে। আমি আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করব। তবে মনে রাখবেন, এই টেনিস এলবো রেস্টে থাকলে এবং প্রপার ট্রিটমেন্ট হলে পুরোপুরি ভালো হয়ে যায়।